দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে পর পর 3 ধাক্কা খাওয়ার পর অগণতান্ত্রিক রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত তারা আবার দেশের রাষ্ট্রপতির কাছেও 3 ধাক্কা খেলেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিনি প্রচার শুরু করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ দিয়ে। আমি দেখছিলাম উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের হাতে হাত ধরে নৃত্য করছিলেন, যেটা তিনি করতে অভ্যস্ত। অথচ সেই সম্প্রদায়ের সর্বোচ্চ পদে থাকা একজন রাষ্ট্রপতির মতো ব্যক্তিকে, মহিলাকে, সম্মানীয় মহিলাকে কিভাবে অপমান করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তারপর রাষ্ট্রপতির কাছেও ধাক্কা খাচ্ছে সুপ্রিম কোর্টের পর, রাষ্ট্রপতির কাছেও পর পর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই ধাক্কা আমি আপনাদের সামনে বলবো। আমি বলবো যে শুধুমাত্র এই মুহূর্তে অপেক্ষা জনগণের গলা ধাক্কা দেওয়া। এই জনগণের গলা ধাক্কাটা দিলেই বৃত্তটা সম্পূর্ণ হবে এবং তারপরে দেখতে পারবেন যে দেখুন, কোন সুপ্রিম কোর্ট তো একটা জিতে আসা সরকারের বিরুদ্ধে বা জিতে আসা মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন পারিষদদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা সেই অর্থে নিতে পারেন না, তার কারণ মানুষের ম্যান্ডেট রয়েছে। এই মানুষের ম্যান্ডেটটা যদি একবার সরে যায় তাহলে বুঝতে পারবেন যে এই যে অগণতান্ত্রিক ভাবে মানুষের উপর অত্যাচার করে, চুরি দুর্নীতি করে যেভাবে চালানো হয়েছে, এর প্রতিক্রিয়া স্বরূপ কি পরিণাম হয়। শুধুমাত্র এই সুযোগটা যদি পশ্চিমবঙ্গবাসী দেয় তাহলে আপনাদের এই সমস্ত রকমের ওপর হওয়া অবিচারের সবকিছু আপনারা ফেরত পাবেন আইনের মাধ্যমে। কিন্তু সেটা কি পশ্চিমবঙ্গবাসী দেবেন? ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন, তার আগে তিনি প্রায় 20-22টি পদ থেকে ইস্তফা দিলেন। আজকে সেই গল্প করব, সেই আলোচনা করব আপনাদের সামনে, কেন হঠাৎ করে তার প্রয়োজনীয়তা পড়লো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমেই আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতির ধাক্কাটা আগে ক্লিয়ার করে নিই। আপনারা জানেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিছুদিন আগে আমাদের রাজ্যে আসাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদে বসে থাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্পর্কে যে সমস্ত অঙ্গভঙ্গি করে আচরণ করেছিলেন, বক্তব্য বলেছিলেন, সেটা দেশের প্রধানমন্ত্রী থেকে দেশের সমস্ত নেতৃত্বরা তারা এটাকে কন্ডেম করেছিলেন। এবং মানে এইরকম ভাবে একজন মহিলার ওপর আরো একজন মহিলা ব্যবহার করতে পারেন, তাও আবার দেশের সর্বোচ্চ সম্মানীয় পদে থাকা রাষ্ট্রপতির বিরুদ্ধে যে এইরকম ব্যবহার করতে পারেন একজন মানে রাজনৈতিক নেত্রী, এটা মানে ভারতের কেউ কখনো ভাবতে পারেননি। এহেন তৃণমূল কংগ্রেস তারা ঠিক করিয়েই ছিল, যেহেতু দ্রৌপদী মুর্মুর তিনি বলেছিলেন যে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আদিবাসী উন্নয়নের জন্য কিছুই করেনি, সেই কারণে আদিবাসী উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস ঠিক কি কি করেছে সেটা বোঝাতেই হবে। এই মনোভাব নিয়ে পরপর তিনবার রাষ্ট্রপতির কাছে হাজির হওয়ার চেষ্টা করলেন। প্রথমে এ মাসের প্রথমের দিকে, তারপরে মধ্যের দিকে, আর তারপরে আবার গতকাল রাষ্ট্রপতির কাছে দরবার করলেন যে আমাদের দেখা করার সুযোগ দিন, আমরা আপনাকে জানাবো যে পশ্চিমবঙ্গে কি উন্নয়ন হয়েছে এই সমস্ত আদিবাসীদের জন্য। রাষ্ট্রপতি তিনবারই তাদের আর্জি খারিজ করে দিয়েছেন। ভারতবর্ষের আর একটা রাজনৈতিক দল আপনি দেখাতে পারবেন না যার রিকোয়েস্টকে রাষ্ট্রপতি তিনবার খারিজ করে দিয়েছেন। এরপরে ওই নির্লজ্জ দল, আমি শিওর যে এরা অন্তত এখনো ট্রাই করে যাবে, তার কারণ এরা রাষ্ট্রপতিকে আবারও কোনো না কোনো ভাবে অপমান করার চেষ্টা করবেন। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এটাও রাষ্ট্রপতি গেল, কিছু করতে পারছেন না, সবাই সৌজন্যতা দেখাবে, আর একজন শুধু সৌজন্যতা তার দেখানোর প্রয়োজন নেই, তার কারণ তিনি মনে করেন তিনি সংবিধানের ঊর্ধ্বে। এবং সেই কারণে গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিংড়িঘাটার একটা ব্রিজ সম্পন্ন হওয়াকে কেন্দ্র করে সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছেন। তা নিয়ে দেশের সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা ইমিডিয়েটলি এই মামলাটা খারিজ করুন, প্রত্যাহার করুন, নাহলে আমরা খারিজ করে দিতে বাধ্য হব। তার কারণ আপনারা উন্নয়ন নিয়ে রাজনীতি করছেন। আমরা আর কখনো দেখিনি আর কোন রাজ্য সরকার যে উন্নয়ন নিয়ে রাজনীতি করে। আপনাদের উন্নতিকে আটকে দেওয়ার জন্য এত জেদ কেন? অর্থাৎ যে কথা বিরোধীরা বলেন সেই কথাই কিন্তু কোর্টের মুখে শোনা গেল। এবার তৃণমূল কংগ্রেস সেটাকে হাতিয়ার করে বলবে এই তো বিরোধীদের কথাই বলছেন শাসক দল। আরে যদি একটা জোচ্চুরি করা সরকার, যদি একটা চুরি দুর্নীতিতে জড়িয়ে পড়া সরকারকে বিরোধীরা দুর্নীতিগ্রস্ত সরকার বলে, এবং যদি সেটা সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টও দুর্নীতিগ্রস্ত সরকার বলে,
তাহলে কি এই দুটোকে এক করে দেওয়া যায় যে দেশের সুপ্রিম কোর্ট আর বিরোধীরা এক? তার মানে তো বিরোধীরা অনেক বেটার রাজনীতি করছেন, তাদের বক্তব্যগুলো মান্যতা পাচ্ছে সুপ্রিম কোর্টে, তার মানে তারা রাজনীতিটা অনেক ভালো করছেন। ঠিক এই জায়গায় অনেক তথ্য দেওয়ার আছে, আমি আপনাদের সামনে এবার আমি বলবো। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের তরফ থেকে আবারও সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো। সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে কি বলা হয়েছে জানেন? আমি একটা অংশ দেখাচ্ছি আপনাদের, দেখুন। লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটি চ্যালেঞ্জ, আমরা নিশ্চিত করব যাতে ভোটারদের অধিকার সুরক্ষিত থাকে। সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে দরবার হচ্ছে, সেখানে বলেছে যে পশ্চিমবঙ্গ একটা ব্যতিক্রমী রাজ্য। একটা মানে পর্যবেক্ষণ আনেন বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি বলেন যে বাকি অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেখানে কোনো আইনি জটিলতা সৃষ্টি হয়নি, কেউ সুপ্রিম কোর্টে বারবার তাদের খটখটাতে হয়নি, এমনকি একবারও বোধহয় তারা কেউ খটখটায়নি। পশ্চিমবঙ্গের তরফ থেকে বারবার কেন এই আইনি জটিলতা সৃষ্টি করা হচ্ছে? এটা তো আর কোথাও হচ্ছে না। বলছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটি চ্যালেঞ্জ, আমরা নিশ্চিত করব যাতে ভোটার অধিকার সুরক্ষিত থাকে, এমন বক্তব্য বলতে হচ্ছে দেশের সুপ্রিম কোর্টকে। এবার পশ্চিমবঙ্গের মানুষ একবার ভেবে দেখুন, আপনারা কোন রাজনৈতিক দলকে নিয়ে এসেছেন? এর থেকে আপনি পাড়ার নন্টে ফন্টে যাকে খুশি যদি নবান্নে বসিয়ে দিতেন, এর থেকে ভালো অন্তত পরিচালনা করত। এত দুর্নীতিগ্রস্ত ভাবে উল্টো দিকে টেনে আনার মতো এই রকম ভাবে কাজটা কেউ করতো না। অবাক লাগে, এর পরেও এখনো আমাদের সমাজে আপনার আমার বাড়ির পাশে রাস্তায় বা মানে ক্লাবে দেখা পাবেন এইরকম অনেক বিচিত্র মানুষের, যারা এখনো পর্যন্ত এত কিছু জানার পরেও এই পিছন দিকে টানা সভ্যতার পিছন দিকে টানতে থাকা তৃণমূল কংগ্রেসকে এখনো সমর্থন করে। এইখানে আমি এবার চলে যাব দ্বিতীয় যে থাপ্পড়টা সুপ্রিম কোর্টের কাছে খেয়েছে সেই বিষয়ে। সেখানে আপনারা দেখুন যে আপনারা জানেন যে আইপ্যাক কেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি কেস নিয়ে সেখানে এখনো শুনানি চলছে। সেই শুনানিতে তিনজন সাংসদ, তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাকি আরো দুই সাংসদ, তিনি হচ্ছেন কপিল সিব্বাল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং অভিষেক মনু সিংভি, তিন সাংসদ একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কে মানে কি বলবো, তার মুখ রক্ষা করার জন্য, তিনি কোনোভাবেই ডাকাতি করেনি, তিনি যা করেছেন সব ঠিক করেছেন এমনটা বোঝানোর জন্য, আমার আপনার করের টাকা খরচা করে উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে চিংড়িঘাটার মতো প্রকল্পে ফ্লাইওভার বা মেট্রো রেলের কাজটাকে কমপ্লিট না করে, আপনার পাশে ড্রেন বা রাস্তাটিকে কমপ্লিট না করে, আপনাকে পাকা বাড়ি না দিয়ে, এই অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বালের মতো আইনজীবীদের আমার আপনার রাস্তা বন্ধ আটকে থাকা টাকাগুলো তাদের হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাঁচার চেষ্টা করছেন। আর যে কোনো মুখ্যমন্ত্রীকে আপনি যদি নিয়ে আসেন, তাহলে পশ্চিমবঙ্গে শুধু এই মুখ্যমন্ত্রীরা যদি চেঞ্জ করে দেন, তাহলে আমাদের লক্ষ কোটি টাকা শুধু বেঁচে যাবে, কোনো শিল্প আনার দরকার নেই। শুধু মুখ্যমন্ত্রীর পদটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি পার্টিটা চেঞ্জ হয়ে যায়, তাহলেই আমাদের হাজার কোটি টাকা আমাদের সেভ হয়ে যাবে। তার কারণ যে টাকাগুলো এই সমস্ত আইনজীবীরা লুটে নিয়ে চলে যাচ্ছে। এবং এইখানে দেখুন সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, বলছে মুখ্যমন্ত্রী ইডির তদন্তে ঢুকে পড়লে কার কাছে প্রতিকার চাইবে ইডি, কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের। আমি শুনানিটা দেখেছি, এই শুনানিতে হয়কে কি করে নয় করতে হয় সেই চেষ্টা প্রথম থেকেই চালাচ্ছিলেন কপিল সিব্বাল। আসলে কপিল সিব্বালের কাজটাই তাই, যে হয়কে তিনি নয় করে দেবেন আর নয়কে তিনি হয় করে দেবেন। এইটা করার জন্যই তিনি এত পারিশ্রমিক নেন। এবং বিশেষ করে রাজনৈতিক নেত্রীর নাম যখন মুখ্যমন্ত্রী, তখন হয়কে তো আপনাকে নয় করতেই হবে। আপনি 2 আর 2 যদি 4-এর মতো করে আইনজীবী হন, তাহলে মুখ্যমন্ত্রীর কেস কোনোদিন লড়তে পারবেন না। তার কারণ এই কেসগুলো ওরকম সোজা নয়। তিনি ডাকাতি করে ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসবেন এবং তার বিরুদ্ধে আপনাকে প্রমাণ করতে হবে না, এটা তার অধিকার। তো যাই হোক, গতকাল কি আলোচনা হয়েছে? গতকাল মূলত এই বিষয়ে আলোচনা হচ্ছিল। কপিল সিব্বাল বলার চেষ্টা করছিলেন যে দেখুন, আর্টিকেল 32 অনুযায়ী কোনো ব্যক্তি তিনি বলতে পারেন আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু ইডি আধিকারিকরা তারা কি করে বলতে পারে? তারা তো একটা সংস্থা, তারা কি করে বলতে পারে আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে? তারা যদি মনে করে তাদের কাজে হস্তক্ষেপ করা হয়েছে, তাহলে তারা পুলিশে গিয়ে কমপ্লেন করতে পারে। শুনে বিচারপতি স্তম্ভিত, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি স্তম্ভিত। তিনি বলছেন, বাহ, রাজ্যের মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যালিগেশন, অভিযোগটা তার বিরুদ্ধে, আর আপনি বলছেন তারই পুলিশের কাছে অভিযোগ জানাতে, যে পুলিশের মাথায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী, এই পুলিশের তিনি জাস্টিস দিতে পারবেন? আমি ঠিক ওই অংশটুকু, ছোট্ট অংশটুকু আমি আপনাদের সামনে শোনাবো।
commits an offence, That's your obstructs lordship. the ED, That's your the lordship. ED what is required to do according to your submission is that Manoj, may I- ED will inform the state government whose chief minister has barged in. That is your argument. We have understood. We have understood your argument. Lordship are getting upset for no reason. No, I am not. But let me explain. We are just trying to explain you No, no, that no. we have understood it. No, your lordships haven't. Because your lordships Sir, are now please, saying, please, you're assuming that the CM has committed offences. No, we have not. You are, Manoj. That is the fact. Well, how is it the fact? It's an allegation. That is allegation. So don't say it's a fact, Manoj. Yes, you are right. It's a, That's all I'm saying, Manoj. Then nothing more. Once your lordship These are the- once or twice. don't mistake us, Mr. Simple. Don't mistake us, Mr. Simple. শুনলেন, এইটা হচ্ছে তার দাবি এবং এই দাবি নিয়ে তিনি অনর লড়াই করে গেলেন। আপনি শুনলেই বুঝতে পারবেন বিচারপতিরা কতটা বিরক্ত হয়েছে। আপনি যদি শোনেন পুরো শুনানিটা বুঝতে পারবেন যে কমপ্লিটলি বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু শুনতে হবে, দুজনেরই কথা শুনতে হয়। আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, যে যদি একজন চোর চুরি করে যদি কোথাও যায়, তাহলে তার লয়ারের বক্তব্যও শুনতে হবে। কিন্তু এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোফাইলটা অনেক বেশি হাই তার, এবং তার লয়ারের বক্তব্য তো শুনতেই হবে। তারপরে আবার কপিল সিবালের মতো লয়ার রয়েছে। মানে একেবারেই দেখছিলাম বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করছেন, অযৌক্তিককে যুক্তি বানানোর চেষ্টা করছেন, হয়কে নয় করার চেষ্টা করছেন। আমরা জানি এর রেজাল্ট কোন দিকে হতে পারে, বিচারপতিদের বোকা বানানো সম্ভব নয়। ঠিক এইখানে আমি আপনাদের সামনে এবার যে তথ্যটি দেব, অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য। জানি না আপনারা কতজন এখনো দেখছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে তিনি একটা পেপারের কাটিং দেখালেন। পেপারের কাটিং দেখিয়ে বললেন, এই দেখো নির্বাচন কমিশন তারা বিজেপির লেটার হেডে, মানে বিজেপির শিল দেওয়া একটা লেটার হেডে তারা নির্দেশ দিচ্ছে। এখানেই প্রমাণ হয়ে গেল যে নির্বাচন কমিশন আর বিজেপি সমর্থক বলে তিনি কার্যত তার একই লাইনে কথা বললেন। আসল তথ্যটা কি আমি আপনাদের সামনে জানাবো। আপনাদের সকলেরই নিশ্চয়ই জানতে আগ্রহ প্রকাশ করছেন আপনারা, যে সত্যি কি এমন কোনো ঘটনা ঘটেছে, জানাবো। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেপার দেখিয়ে উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে কি বলেছিলেন শোনাবো আপনাদের। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, এবং এটা তার সব পরিচয় প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস এন্ড ইউটিজ। মানেটা কি ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা সত্য কতটা মিথ্যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। সেই অংশটি দেখুন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কারভাবে এটা সত্যি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন উপরে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাদের লেটার হেডে একটা বিজেপি স্ট্যাম্প লেখা রয়েছে এবং সেখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে। এইটা গতকাল মহামৈত্র তিনি পোস্ট করেন এবং তা নিয়ে সাজো রব। দেখুন এখানে স্ট্যাম্পের মধ্যে লেখাই রয়েছে কেরালা বিজেপি। ইলেকশন কমিশন সিইও দপ্তর কেরালা থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। আসল তথ্যটা তাদের তরফ থেকে জানানো হয়েছে। আসল তথ্য কি না, এই যে তথ্যটা দেখছেন, এই যে চিঠিটা দেখছেন, এইটা কিন্তু 2019 সালের লোকসভার একটি চিঠি। সেইটা এই মুহূর্তে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। কি হয়েছে না, এই 19শে মার্চ, এই মানে ধরুন এক সপ্তাহ আগে 19শে মার্চ কেরালের তরফ থেকে ওই যে কপিটি রয়েছে ওটা কেরাল বিজেপির একটি কপি, মানে ইলেকশন কমিশন যে কপিটা 2019 সালে ইস্যু করেছিল সেটা বিজেপি দপ্তরের কাছে ছিল, সমস্ত দপ্তরের কাছেই রয়েছে এবং সেই অরিজিনাল কপিটি আমার হাতে রয়েছে। সেই অরিজিনাল কপির 37 নম্বর পাতাতে কোনো সিল ছিল না, অর্থাৎ নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট থেকে দেওয়া এই নথিতে কোনো সিল ছিল না। ভালো করে বুঝুন,
এরপর এই যে হার্ড কপি নথিটা সেটা বিজেপি কেরাল দপ্তরে ছিল, অন্যান্য সমস্ত দপ্তরকে দেওয়া হয়েছে, তারা প্রিন্ট করে রেখে দিয়েছিলেন। এবার সেই সমস্ত দলরা তাদের নিজেদের স্ট্যাম্প লাগাতে পারেন, সেই রকম কাণ্ড ঘটেছে। কিন্তু এখানে নির্বাচন কমিশনের একটা গাফিলতি হয়েছে। গাফিলতিটা কি না, আবারও 2019 সালের এই ঘটনাটি নিয়ে যখন একটা ক্লারিফিকেশন জানতে চাওয়া হয় কেরাল নির্বাচন কমিশনের দপ্তরে, তখন বিজেপির তরফ থেকে এটিকে সাবমিট করা হয়, হার্ড কপি এটাকে সাবমিট করা হয়। যিনি আধিকারিক ছিলেন ওই 37 নম্বর পেজে গিয়ে তিনি আর খুলে দেখেননি যখন একটা বিজেপির সিল রয়ে গেছে, ওটা তিনি খুলে দেখেননি। তিনি দেখেছেন যে এটা তাদের অথেন্টিকেটেড ডকুমেন্ট এবং তারা খুলে না দেখে এইটিকে সার্কুলেট করে দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলকেও মানে ওই একই কপি দিয়ে বলেছেন যে এটা ঠিক এবং এই কপিটা তাদের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে। এইখানেই ভুলটা তিনি করে ফেলেছেন, তার কারণ তিনি যাচাই করেননি যে ওর 37 নম্বর পাতায় বিজেপির একটা লোগো রয়ে গেছে। তার কারণ এটা বিজেপি নিজের কপি, এটা ইলেকশন কমিশনের কপি নয়। তার কারণ ইলেকশন কমিশনের যে লিংক রয়েছে সেইখানে এই 37 নম্বর পাতায় কোনো কিন্তু লোগো নেই। ব্যাস, যেই কপিটি সার্কুলেট হতে শুরু করেছে রাজনৈতিক নেতৃত্বরা, আর তো কোনো কিছু নেই তাদের, তারা একেবারেই এটাকে মকা ভেবেছে। এই মকায় ছক্কা মারার জন্য সব থেকে আগে যিনি ব্যাট করতে নামেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি ব্যাট করতে নেমে পড়েছেন প্রথম। অন্যান্য সব রাজনৈতিক নেতা নেত্রী রয়েছে গোটা দেশে, অন্যান্য জায়গাও কিন্তু নির্বাচন হচ্ছে, কোথাও দেখবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পেপার হাতে বললেন এই দেখো আমরা যা বলছিলাম মিলে গেল। প্রথম কথা হচ্ছে এর সঙ্গে জ্ঞানেশ কুমারের কোনো সম্পর্ক নেই, তার কারণ এটি 2019 সালের একটা নথি। এই নথির সঙ্গে জ্ঞানেশ কুমারের দেওয়া কোনো নির্দেশিকার কোনো সম্পর্ক নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মানে ইলেকশন কমিশনের যে কর্মীটি এই কাজটি করেছিলেন, মানে ভুলবশত অরিজিনাল কপিটি না দিয়ে একটা অন্য কপি তারা সার্কুলেট করে ফেলেছিলেন, যদিও অনলাইনে সঠিক কপিটাই ছিল। সেই তৎক্ষণাৎ তাকে সাসপেন্ড করা হয়েছে এই কাজের জন্য এবং বলা হয়েছে এই মিস ইনফরমেশনটা যেন ছড়ানো না হয়। এদৎ সত্ত্বেও কিন্তু এই মিস ইনফরমেশনটা ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আর সাধারণ মানুষকে বোকা বানাতে গেলে আমরা তার জন্য রয়েছি, আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতজনের কাছে পৌঁছাতে পারেন, আমরা সামান্য মানুষ কতজনের কাছে আর পৌঁছাবো? সেই কারণে আমি আপনাদের বললাম আপনারা আরো 10টা লোককে বলবেন, আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, আপনারা কোথাও গিয়ে পৌঁছে দেবেন যে আসল তথ্যটা কি, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একেবারেই নির্বাচনে পরাজয় আসন্ন জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, হাতড়ে বেড়াচ্ছেন, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। তিনি সফল হবেন না, তার কারণ দেশের সুপ্রিম কোর্ট, দেশের রাষ্ট্রপতি, সমস্ত সাংবিধানিক বডিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই আচরণে অসন্তুষ্ট। এতদিন শুধু পশ্চিমবঙ্গবাসী অসন্তুষ্ট থাকতো, এবার গোটা দেশ ভুক্তভোগী, গোটা দেশ অসন্তুষ্ট। সবাই চায় এই অগণতান্ত্রিক একটা সরকারকে একেবারে রাজনৈতিকভাবে আস্থা করে ছুড়ে ফেলতে। তার জন্য একেবারে আদর্শ সময়, এইটা মিস করলে আবার পরের ট্রেন কিন্তু 5 বছর পর, এইটুকু শুধু মনে রাখবেন। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন আর একটু সাবস্ক্রাইবের বাটনটা দয়া করে প্রেস করতে ভুলবেন না। এখনকার মতো এখানেই।